এরপরে এটা কি? ডলার। ডলার। ডলার কারো পকেটে আছে? কারো কাছে আছে? পকেটে না, কারো কাছে আছে? নাই। বাংলাদেশি গুলো নাই স্যার, বাইরে আমার কাছে আছে কয়েকটা, যেটা আমি মানে ওই বিদেশে যাওয়ার সময় নিয়েছিলাম। এখনো রেখে দিচ্ছি। আমার আছে। তোমার আছে না? यस স্যার। তোমরা কি জানো এখন বাংলাদেশে $1 সমান কত টাকা? 85 মনে হয়। 85। এক সময় 87 ছিল। এখন ডলারের দাম একটু কমে গেছে করোনার কারণে। 2003 সালে $1 সমান ছিল 40 টাকা। কত টাকা? 40 টাকা। এখন 85 টাকা। $1 সমান বলো টাকার দাম কি বেড়েছে না কমেছে? টাকার মূল্য কি বেড়েছে না কমেছে? স্যার কমেছে স্যার। টাকার দাম কমেছে। টাকার মূল্য কমেছে। বুঝছো? ডলারের দাম বাড়া মানে হচ্ছে টাকার মূল্য কমে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। তাহলে আমরা দেখো ছবিতে দেখতেছি একটা ধাতব মুদ্রা আর একটা কি কাগজি মুদ্রা। একটা ধাতব মুদ্রা, একটা কাগজি মুদ্রা। তারপর একটা লেখা আছে, লেখাটা তোমার একটু দেখাই। এগুলো কি কি কাজে লাগে? এই ধাতব মুদ্রা, কাগজি মুদ্রা, এগুলো কি কি কাজে লাগে? পণ্য ক্রয় বিক্রয় বিনিময়ের জন্য। পণ্য ক্রয় বিক্রয় একটা, আরেকটা এর হস্তান্তরের ক্ষেত্রে কাজে লাগে স্যার। কোন ধরনের হস্তান্তর? বিনিয়োগ স্যার, যে কোনো বিনিয়োগে আমরা এটা করি, তারপরে আমরা যদি লেনদেন করি কারোর সাথে সঞ্চয় করতে লাগে। ঠিক আছে, সঞ্চয় করি আমরা। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় মানি। আমরা যেটাকে বলি অর্থ। কি বলি? অর্থ বলি। অর্থ। এখানে তাহলে আমরা আজকের পার্টের বিষয় যদি হিসেব করি, দেখি তাহলে এটা হচ্ছে অর্থের সংজ্ঞা এবং অর্থের কার্যাবলী। তাহলে এখানে মুদ্রার ধারণা, মুদ্রার কার্যাবলী, আমরা এগুলো বেঁকে উঠতে পারি। বিহিত মুদ্রা এবং আমাদের মধ্যে পার্থক্য নির্দেশ করতে পারবো। এগুলো হচ্ছে আজকের মানে পাঠের মূল ধারণা, মূল শিকনপোল। ঠিক আছে, এখন আসো অর্থের সংজ্ঞা। আমরা অর্থের সংজ্ঞা বলতে অর্থ কি বলবো, অর্থের সংজ্ঞা কিভাবে দিব, অর্থকে কিভাবে সংজ্ঞায়িত করব? আমরা অর্থকে সংজ্ঞায়িত করবো কিভাবে? শুরুতে বলে ফেলছি কিন্তু অর্থ আমাদের যে যে কাজে লাগে ওই কাজগুলোর দ্বারাই আমরা অর্থের সংজ্ঞায়িত করব। এটা কি জিনিস? তোমরা কি খাও? জি স্যার। দাম কত? একটা কলার দাম কত? যেটা স্ক্রিনে দিয়েছেন সেটা 8 টাকা স্যার। এই কলা নিয়ে একটা গল্প আছে, আচ্ছা গল্পটা পরে শেয়ার করব, যদি সেটা সময় বেশি হয়ে গেছে। দেখো বলছে যে এখানে 4টা কলা আছে 20 টাকা। কত টাকা? 20 টাকা। তাহলে একটার দাম কত হতে পারে? একটা দাম 5 টাকা। 5 টাকা স্যার 5 টাকা। এই যে একটার দাম 5 টাকা, 4টে 20 টাকা, এটা এই জিনিসটা আমরা কি জন্য দেই? লেনদেন করি না? লেনদেন, ক্রয় বিক্রয়, ঠিক না? জি স্যার। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি? यस यस স্যার। এটা কি জিনিস? ব্যাংক। কারো কাছে আছে? यस স্যার। স্যার তাকে আবার ব্যাংকে এগুলো খাই ফেলি, মানে মাঝে মধ্যে জমায় ব্যাংকে, অথবা বাসা কেউ জমালে তারটা ব্যাংকে নিয়ে চুরি করে নিয়ে যায়, খেয়ে ফেলি, ঠিক না? ক্লিপ দিয়ে স্যার বের করে ফেলে একটা। হ্যাঁ, এখানে দেখা গেল 540 টাকা জমাইছে একজনে। ঠিক আছে, এটা কি জিনিস? আচ্ছা, দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না? এটা আছে, এটা লিখে দিচ্ছি আমি। দেখো এখানে 3টে বিষয় উল্লেখ করছি আমি, 3টে বিষয়। প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আমার বিনিময়। এটা কি বলি? বিনিময়। কলা কিনছি, বিনিময় কি দিছি আমি? টাকা দিছি, টাকা। হ্যাঁ। সেকেন্ডটা কি? সঞ্চয়। সেকেন্ডটা কি? সঞ্চয়। এটা কি? 3 নাম্বারটা ডলার। মূল্যের পরিমাণ। ডলারে কত? 1 টাকা সমান $1 সমান কত টাকা?
$1 সমান কি কত টাকা, এটা হিসাব করি। পঁচাশি টাকা। এটাকে বলে আমরা মূল্যের পরিমাপক। কত টাকা? মূল্যের পরিমাপক। এখন আগে একটু কম ছিল, এজন্য কম লিখছি। ব্যাংক ভেদে এটা কম বেশি হতে পারে। তাহলে আমরা এখানে দেখো উপরের চিত্র থেকে আমরা সংজ্ঞা বলবো, যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভান্ডার এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকে কি বলে? মুদ্রা বা মুদ্রা বা অর্থ বলে। অর্থ। তাহলে আমি আমার সংজ্ঞাটা চিত্রের সাথে মিলতেছে? জি স্যার। আমার সংজ্ঞাটা দেখো, যা Yes, sir. বিনিময়ের মাধ্যম, মূল্যের সঞ্চয়ের ভান্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকে আমরা কি বলি? অর্থ বলি। মুদ্রা বা অর্থ বলি। মুদ্রা। হ্যাঁ। এখন গেল অর্থের কার্যাবলী। দেখো মোট সেন্টার অর্থ, অর্থ কি কাজ করে? বাণিজ্যিক কাজ। একটু ফ্রন্ট ভেঙে গেছে। 2 নম্বর সামাজিক কাজ, 3 নম্বর মনস্তাত্ত্বিক কাজ। মানে এই মূলত 3টা কার্যাবলী অর্থ করে থাকে। তাহলে আমরা একটু ডিটেলসে পড়ি। এটা কি বলতো? বাজার। এখানে অর্থ কি কাজে ব্যবহৃত হয়? বিনিময়। তোর বিনিময়। এটা কোন ধরনের অর্থের কোন ধরনের কার্যাবলীর ছবি? তোর বিনিময়। তোর বিনিময়। বাণিজ্যিক কার্যাবলী। কি কার্যাবলী? ও, মানে এটা হচ্ছে বাণিজ্য, বাণিজ্যিক কাজে বলে। ব্যবসা। কার্যাবলী Yes, 3টা। আমি 3 ধরনের কার্যাবলী বলছি। 3 ধরনের কার্যাবলীর Yes, মধ্যে sir. কোন কার্যাবলীটা পড়ে এটা বলতে হবে। এটা হচ্ছে বাণিজ্যিক কার্যাবলী। বাণিজ্যিক কার্যাবলী। হ্যাঁ। তারপরে এই বাণিজ্যিক কার্যাবলীগুলো কি কি গুলো দেখো, বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, সঞ্চয়ের বাহন, স্থগিত লেনদেনের মান নির্ধারণ, মূল্য স্থানান্তরের বাহন, ঋণের বৃত্তি, তারল্যের মান, তারপর সর্বাধিক তৃপ্তি লাভের উপায়। এই সবগুলো হচ্ছে আমার বাণিজ্যিক কার্যাবলী। এই সবগুলো কি বাণিজ্যিক। অর্থাৎ আমরা কোনো বিনিময় করব, এটা বাণিজ্য। আমি কোনো মূল্যের পরিমাপ করব, যেমন ওই যে বললাম $1 সমান 80 টাকা, সঞ্চয় করব, অথবা আমার কাছ থেকে কেউ টাকা পায়, সে তাকে টাকাটা দিব, লেনদেন করব, অথবা এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করব, আমার ঋণ নির্ধারণ করব, ঠিক আছে, আমার তারল্যের মান নির্ধারণ করব, তারপর আমার তৃপ্তি লাভ করব। এই সবগুলো হচ্ছে আমার বাণিজ্যিক কার্যাবলী। কি কার্যাবলী? আমার বাণিজ্যিক কার্যাবলী। বাণিজ্যিক। তাহলে আমরা বাণিজ্যিক কার্যাবলী পড়লাম। এটি কোন অর্থে কোন ধরনের কার্যাবলীর ছবি? দেখো তো। মনস্তাত্ত্বিক। এটা সামাজিক। সামাজিক কার্যক্রম। এটা কি সামাজিক স্যার, সামাজিক। সামাজিক। তুমি এই ব্যক্তি যে ওনাকে ফুল দিচ্ছে, এই ফুলের টাকা কি উনি এই ব্যক্তিকে দিচ্ছে? না স্যার। না স্যার। আমরা যখন কাউকে ফুল দেই বা কোনো এরকম বরণ করে নি, তার কাছ থেকে ফুলের টাকা নিই আবার নি না। না তাহলে স্যার। এটা হচ্ছে সামাজিক কার্যাবলী। এটা কি কার্যাবলী? সামাজিক কার্যাবলী। সামাজিক। সামাজিক কার্যাবলী কি কি আছে একটু দেখো তো। বাণিজ্যিক কার্যাবলীর পাশাপাশি অর্থ কিছু সামাজিক কার্যাবলীও করে থাকে। বর্তমান অর্থনৈতিক ব্যবস্থায় সামাজিক মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি, নিরাপত্তা ইত্যাদি বিভিন্ন দিক অর্থের মানদণ্ডে বিচার্য। তাই মার্শাল বলেন, অর্থকে কেন্দ্র করেই আধুনিক অর্থনৈতিক জগৎ আবর্তিত। মানে একটা সমাজে এখন তার সামাজিক অবস্থান, মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি, নিরাপত্তা, যার যত অর্থ বেশি তার এগুলো তত বেশি, ঠিক না? যার Yes, অর্থ sir. বেশি তার তত বেশি। এটা হচ্ছে মূলত আমাদের সামাজিক অবস্থান। বলতো এই সমাজে ব্যক্তির সামাজিক অবস্থান নির্ধারিত হয় তার কি পরিমাণ অর্থ আছে তার উপর, নাকি কি পরিমাণ জ্ঞানী তার উপর? তোমাদের স্কুলে একজন শিক্ষিত ব্যক্তি আর একজন টাকাওয়ালা ব্যক্তি, স্কুলের প্রধান অতিথি হিসেবে কে আমন্ত্রিত হবে বলতো? স্যার টাকাওয়ালা। যার টাকা আছে বর্তমানে সেই আমন্ত্রিত হয়। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে আর কি, ওই শিক্ষিত ব্যক্তি তার টাকা নেই, তাকে আমন্ত্রণ করে না।
ঠিক আছে? এটা কি? এটা কি দেখছো তোমরা কখনো? বিকাশ দিয়ে সার্ভিস। এটা বিকাশের Yes, sir. বিকাশের অ্যাড না? বিদেশ থেকে টাকা পাঠানো বিকাশ অ্যাড দিয়ে তোলা যায়, আপনি কি জানেন? আপনি জানেন কি এটা কোন ধরনের কার্যাবলী ছবি বলো তো? মনস্তাত্ত্বিক। এটা মনস্তাত্ত্বিক। মানে মনস্তাত্ত্বিক বলতে এটা বোঝাচ্ছে যে মানুষের মন জয় করে, ঠিক আছে, ওই বিষয়টা মানুষটা আকৃষ্ট করা, এটা বোঝায়। আচ্ছা এর কার্যাবলী একটু কি কি দেখো আমরা পড়ি। অর্থ মানুষের মনোবলকে দৃঢ় করে। আচ্ছা এই ছবিতে ওনার স্বামী কোথায় থাকে? এই মহিলাটার স্বামী থাকে কোথায়? বিদেশ। স্যার বিদেশে। এই বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, উনি টাকা পাচ্ছে, ওনার মনোবল কি দৃঢ় হবে না ভেঙে যাবে? দৃঢ় হবে, যদি টাকা টাকা না পেত ভেঙে যাবে। ভেঙে যাবে। তাহলে উনি 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 ওনার জামাই বিদেশে, আমি কেমনে টাকা পাঠাবো? টাকা পাঠানো যাবে কিনা? আগে এক সময় হুন্ডির মাধ্যমে পাঠাতো, যেটা অবৈধ, ঠিক আছে, এখন ব্যাংকের মাধ্যমে পাঠানো যাচ্ছে। এটা মনোবল দৃঢ় করে। দেখো তাহলে অর্থ মানুষের মনোবলকে দৃঢ় করে। নগদ অর্থ থাকলে প্রত্যেক জীবনে মানুষের নানা বিপদ আপদ, অনিশ্চয়তা ইত্যাদি সহজে মোকাবেলা করতে পারে। অর্থ মানুষের মানসিক শক্তিকে বৃদ্ধি করে, দুশ্চিন্তা মুক্ত করে, যা সে কোনো সমস্যা মোকাবেলার সহায়ক হিসেবে কাজ করে। এখন তোমরা এখানে যারা অনেকে এখন তো ব্যাচেলর থাকো, বাসায় পকেটে টাকা নাই, আল্লাহ দুপুরে খাবো কি, রাত্রে খাবো কি, এই চিন্তা চিন্তা হয়ে শুরু গেছে মাথায়। কিন্তু টাকা থাকলে কোন নো টেনশন, চিন্তা থাকতো না। মানে বিষয়টা হচ্ছে এরকম, মানুষের কাছে যখন অর্থ আসে তখন সে বুক ফুলিয়ে হাঁটে, অর্থ চলে গেলে সে কুজো হইয়া হাঁটে, যাতে মানুষের মানে না দেখে। ঠিক আছে, মানে এটা হচ্ছে বিষয়। এবার এইখানে কথা বলছে যে অর্থ মানুষের মানসিক শক্তিকে বৃদ্ধি করে, দুশ্চিন্তা মুক্ত করে, যে কোনো সমস্যা মোকাবেলার সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এটাই হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক কার্যাবলী। মানে অর্থ থাকলে মানুষের শক্তি বেড়ে যায়, আর অর্থ না থাকলে সে যতই ফ্যাট ফুরে বাক না কেন, মানে খাই না কেন, তার শক্তি কমে যাবে। একটি বলা হয় যে হেলথ ইজ পাওয়ার নাকি মানি ইজ পাওয়ার? মানি ইজ পাওয়ার। মানি ইজ পাওয়ার। বর্তমানে যার মানি আছে সে সবকিছু করতে পারে, দরাকে সরাজ্ঞান করতে পারে। হ্যাঁ, বর্তমানে করতেছে সবাই, ঠিক আছে। যেমন তোমাদের মধ্যে এখানে অনেকেই আছো কলেজ থেকে কলেজে যাওয়ার জন্য বের হইছো বাসা থেকে, ঠিক আছে, ক্লাস করবা। যার পকেটে 10 টাকা আছে, 20 টাকা আছে, সে সোজা ক্লাসে চলে যাবে। কিন্তু যার পকেটে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা আছে, সে কখনোই ক্লাসে যাবে না। বা ক্লাসে গেলেও ক্লাস থেকে 1 ঘন্টা করে বের হয়ে সে মার্কেটে চলে যাবে টাকাটা দিয়ে কিছু কেনার জন্য। সে সব ক্লাস করবে না। আর যার পকেটে টাকা নাই বা কম টাকা আছে, 20 টাকা আছে, সে সোজা কলেজে যাবে, কলেজ থেকে বাসায় চলে আসবে, কারণ তার টাকা খরচ করার জন্য অতিরিক্ত টাকা নাই। ঠিক না? জি স্যার। তারপর আসো আবার আসতেছি আমরা 1 টাকার কয়েন। এটা কি? 5 পয়সার কয়েন। এটা 5 পয়সা। প্রথমটা কিন্তু 1 টাকা না, এটা 1 পয়সা। কয়টা পয়সা? 1 পয়সা স্যার, 1 1 পয়সা। পয়সা। এটা 10 পয়সা। তোমরা এই 3টে পয়সা কখনো দেখছো? यस স্যার, 10টা ছিল স্যার, 10টা আমার দেখছি। কিনছো? 10 পয়সা দেখছি না। কোনো কিছু কিনছো এগুলো দিয়ে? না স্যার। হ্যাঁ বলো স্যার। এখন না স্যার। এটা দেখছো? জি স্যার। জি স্যার। দেখছি স্যার। এটা দিয়ে কিছু Yes, sir. কিনছো? কিনছি স্যার। यस স্যার। এটা হ্যাঁ। এটা দিয়েও কিনেছি। বর্তমানে Yes, sir. এই 5টার মধ্যে কোনটা চলে? কোনটা প্রচলন আছে? স্যার একটাও চলে না, একটাও একটাও চলে না। চলে না। একটাও না স্যার। এটা চলে?
জি স্যার, এটা চলে চলে, স্যার। এটা মাঝে এটা মাঝে চলে। চলে না। মানে মাঝে মাঝে চলে না। Yes, sir. মাঝে মাঝে হ্যাঁ এগুলো এর বলছো নাম মাঝে 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 চলে না, সত্যি চলে না। যখন তোমরা জি স্যার। হোটেলে যাও, নাস্তা করো, 49 টাকা বিল আসছে, দোকানদারকে 50 জি টাকা স্যার। দিছো, দোকানদার তোমাকে 1 চকলেট টাকা দেয়, ফেরত দেয় না। না না চকলেট দিয়ে দেয় কি স্যার, বলে, একটা চকলেট ধরাই দে। চকলেট একটা কি চকলেট চকলেট ধরাই ধরাই দে। দেয়। চকলেট। তুমি কি বলছো কোনো চকলেট নিবো না, 1 টাকা দেন বলছো? না না স্যার, বলা বলা হয়নি। যায় না। ও চকলেট না বলে, স্যার। চকলেট না দিলে না নিয়ে চলে যান, 1 টাকা দিতে পারবো না। ঠিক আছে। Sir, না, নিচ্ছি। এই 5 দুই টাকা, ওরকম তাই। এই 5 টাকাটা তোমার বলে চলে না? জি স্যার, এটা চলে। হ্যাঁ স্যার। এখন আসো, এটা কি 1 টাকা, এটা দেখছো কখনো? এখন কোনো আছে? দেখছি স্যার, এটা আছে। দেখছি স্যার। দেখছি। এখন এখন তোমাদের কাছে কারো কাছে আছে? এক- নাই। না স্যার। না স্যার। এটা বাজার এখন নাই। আমার কাছে আছে। 2 টাকা এটা তো আছে, জি স্যার। 5 আছে। টাকা এটা আছে, 10 টাকা এটাও আছে, আছে, স্যার। 20 টাকা, আছে, 50 টাকা, আছে। 100 টাকা, আছে। 500 টাকা, নাই। এটা 1000 টাকা। Yes, sir. Yes, ও sir. স্যার, টাকা তো স্যার। এত যত উপরে যাচ্ছেন তত পকেট খালি হয়ে যাচ্ছে, এগুলো তো নাই আমাদের পকেটে, তাই না? জি স্যার। 200 টাকা আছে স্যার। 2 টাকা আছে, এই মাঝখানে 2 টাকা একটা আছে। এখন আমাকে বলো, এখানে এই যে কাগজি মুদ্রা, কাগজের নোট এবং ধাতব মুদ্রা মোট মিলে মোট কয়টা দেখো তো? ষোলোটা। 16টা। হ্যাঁ 16টা। যাই হোক, হ্যাঁ 16টা। এইগুলো সবগুলোকে কি বলে? টাকা। মুদ্রা। টাকা, Sir, মুদ্রা। অর্থ। অর্থ। অর্থ বলে। এগুলোকে সবগুলো কি বলে? অর্থ। অর্থ। এটা অর্থ। কাগজি নিচেরটা কাগজি মুদ্রা, উপরেরটা ধাতব মুদ্রা। এগুলো কে ধাতব ছাপায়? মুদ্রা। ধাতু মুদ্রা। এগুলো কে ছাপায়? বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক। ব্যাংক। বাংলাদেশ ব্যাংক, সরকারের অনুমতি নিয়ে। এগুলোকে বলা হয় কি জানো? বিহিত মুদ্রা। কি বলে? বিহিত মুদ্রা। বিহিত মুদ্রা। ইংলিশে বলা হয় লিগ্যাল টেন্ডার মানি। সোজা বাংলায় বললে বৈধ মুদ্রা। কি বলে? বৈধ 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 মুদ্রা। মুদ্রা। মানে বিহিত মুদ্রা লিগ্যাল টেন্ডার মানি বা বৈধ মুদ্রা বলে। ঠিক আছে। এই বিহিত মুদ্রা 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। 2 তাহলে প্রকার। আগে আমরা বিহিত মুদ্রার সংজ্ঞাটা কি জানি? বিহিত মুদ্রা কাকে বলে? সরকার কিংবা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক প্রচলিত মুদ্রা, যা আইনের মাধ্যমে স্বীকৃত এবং সবার নিকট বাধ্যতামূলকভাবে গ্রহণযোগ্য, তাকে বিহিত মুদ্রা বলে। যেমন বাংলাদেশে 1 টাকা, 5 টাকা, 10 টাকা ইত্যাদি কাগজের নোট বা ধাতব মুদ্রা, এগুলো সবগুলো কি মুদ্রা? বিহিত মুদ্রা। ঠিক আছে। বিহিত মুদ্রার সংজ্ঞা বললাম। বিহিত মুদ্রার প্রকারভেদ কয় প্রকার? 2 প্রকার। কি কি? অসীম বিহিত মুদ্রা, সসীম। অসীম, সসীম। অসীম মানে কি? যার সীমা নাই। আর সসীম মানে যার সীমা আছে। সীমিত। অসীম, অসীম মানে যেটা গণনা করা যায় না। সসীম মানে আছে। যেটা গণনা করা যায়। তাহলে আমরা সংজ্ঞায় আসি দেখি। অসীম বিহিত মুদ্রা কাকে বলে? বিহিত মুদ্রা লেনদেনের জন্য যে কোনো পরিমাণ গ্রহণযোগ্য হলে তাকে অসীম বিহিত মুদ্রা বলে। অর্থাৎ যে মুদ্রাটা লেনদেনের জন্য অবশ্যই গ্রহণযোগ্য, অবশ্য কি গ্রহণযোগ্য, সেটা তো হচ্ছে আমার অসীম। যেমন আমরা উদাহরণ দিচ্ছি, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা। ঠিক আছে। তোমার কাছ থেকে বা আমার কাছ থেকে কেউ টাকা পায়, আমি এই টাকাগুলো তাকে দিলাম। কি দিলাম? এই টাকাগুলো তাকে দিলাম। অথবা কোনো দ্রব্য দিলাম, কিনলাম, আমি এই মধ্যে টাকাগুলো তাকে দিলাম। সে কি নিবে না বলতে পারবে? মানে গ্রহণ গ্রহণ করবে না বলতে পারবে? না। তাহলে না, স্যার। যে লেনদেনের জন্য, যে কোনো পরিমাণ লেনদেনের জন্য যে অর্থটা, মুদ্রাটা গ্রহণযোগ্য, সেটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা। সে কি বলে? অসীম বিহিত মুদ্রা বলে। এটাকে বলা হয় কাগজি নোট বা মুদ্রা। আচ্ছা, সসীম বলি। সসীম কাকে বলে? যে বিহিত মুদ্রা লেনদেনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণযোগ্য হলে, মানে সব না, একটি নির্দিষ্ট পরিমাণ গ্রহণযোগ্য হলে তাকে সসীম বিহিত মুদ্রা বলে। ঠিক আছে। ধরো এই মিশকাতের কাছ থেকে মাসুম টাকা পায়। কত টাকা? 1 লক্ষ টাকা।
ঠিক আছে, সে কি করছে 25 পয়সা 50 পয়সা সব মিলে 1 লক্ষ টাকা নিয়ে আসছে, এক বস্তা পয়সা নিয়ে আসছে, বলে দেন ধরো মাসুম তুমি নাও, মিসকাত নাও, তখন সে কি নিবে? নিবে না। তাহলে দেখো এই 1 পয়সা 5 পয়সা 10 পয়সা 25 পয়সা 50 পয়সা 1 টাকা 5 টাকা, এগুলো হচ্ছে দাতা মুদ্রা, এগুলো হচ্ছে সসীম বিহিত মুদ্রা। এটা কি সসীম বিহিত মুদ্রা? সসীম বিহিত হ্যাঁ, মুদ্রা। অর্থাৎ ধরো তুমি একটা ইয়া কিনছো, একটা টিভি কিনছো, টিভির দাম হচ্ছে 30,000 টাকা, তুমি এরকম 5 টাকার কয়েন 1 টাকার কয়েন পয়সাগুলো এক বস্তা নিয়ে গেছো, দোকানদার নিবে? না। নিবে না। হয়তো সে আচ্ছা একটা দুটো নিবে, 5টা নিবে, 100টা নিবে, ঠিক আছে, কিন্তু সে এতগুলো পয়সা নিবে না, একটা নির্দিষ্ট পরিমাণ কি করবে সে নিবে, সেটাকে বলা হয় সসীম বিহিত মুদ্রা। কি বলে? সসীম সসীম বিহিত বিহিত মুদ্রা। মুদ্রা। এরপরে যেটা বলছি আমরা আমানত, ডিপোজিট বলে, আমরা ডিপোজিট যেটা আমরা একজনের কাছে জমা রাখি। এই ইসলামের পরিবেশে একটা আমানতের সংজ্ঞা আছে, একটা গল্প আছে এরকম। মহানবীর কাছে এক ব্যক্তি কি একটা জিনিস আমানত নিয়ে চলে গেছে, মহানবীর কাছে না, একজন ব্যক্তির কাছে, বলে যে এখানে আমার কিছু সম্পদ আছে, আপনি এটা আপনার কাছে জমা রাখলাম, আপনি এটা রাখবেন। পরে দেখা গেল ওই ব্যক্তি যখন ফিরে আসছে, ওই ব্যক্তিকে সে গালাগাল করতেছে, বলে আপনি আমার কাছে শেষ পর্যন্ত কতগুলো পাথর জমা দিয়ে গেছেন, বলে আপনি পাথর নাকি টাকাগুলো কেমনে জানছেন, নিশ্চয় আমার আমানত আপনি খুলছেন, মানে আমানত দিলে এটা করা যায় না, এটা বলছে আর কি। অর্থাৎ জনগণ বা প্রতিষ্ঠানের কাছে থেকে ব্যাংক কর্তৃক নগদ টাকা জমা নেওয়াকে ব্যাংকের আমানত বলে। আমরা যেটা বলবো এটা ব্যাংকের আমানত। এটা কিসের আমানত? ব্যাংকের আমানত। এই আমানত 3 ভাগে ভাগ করা যায়। দেখো ভাগগুলো কি কি? চলতি, সঞ্চয়ী, মেয়াদি। সঞ্চয়ী, চলতি, সঞ্চয়ী, মেয়াদি। চলতি মানে হচ্ছে তুমি আমানত রাখবে, ব্যাংক তোমাকে কোনো সুদ দিবে না। আমি শেষ করে দিব, তোমাদের সবার খিদে লাগছে, শেষ করে দিব। সঞ্চয় মানে হচ্ছে তোমাকে কিছু পরিমাণ সুদ দিবে এবং তুমি নির্দিষ্ট সময় পর পর, সপ্তাহে বা একদিনে একবার বা সপ্তাহে 2বার বা কতবার তো উত্তোলন করতে পারবা, তার একটা লিমিটেশন থাকবে। আর মেয়াদির মধ্যে 1 বছর, 5 বছর, 10 বছর, এরকম মেয়াদের মধ্যে তুমি টাকা উত্তোলন করতে পারবে না, ওই মেয়াদের ফরক হলে তুমি টাকা উত্তোলন করতে পারবে। তবে চলতি আমানতে, আমার এখানে চলতি আমানতে সুদের পরিমাণ 0, সঞ্চয়ীতে নির্দিষ্ট পরিমাণ সুদ দেওয়া হয়, মেয়াদিতে আরো একটু বেশি সুদ দেওয়া হয়। যদিও বা বর্তমানে এখন সুদ বলা হয় না, বলা হয় প্রফিট। কি বলা হয়? মুনাফা বলা হয়। হ্যাঁ, আচ্ছা, এই কাজগুলো একটু দেখবা তোমরা বাসায়, বিহিত মুদ্রা এবং আমানতের মধ্যে পার্থক্য করবা। তারপর হচ্ছে অর্থ কাকে বলে, মুদ্রার কার্যাবলীগুলো কয় ভাগে ভাগ করা যায়, বিহিত মুদ্রা কি, অসীম বিহিত মুদ্রা কাকে বলে, সসীম বিহিত মুদ্রা কাকে বলে, এই প্রশ্নগুলো তোমরা বাসায় পড়বা, ঠিক আছে? আর যারা যারা এই স্লাইড গুলোর পিডিএফ ফাইল নিবা, আমাকে মেসেজে তোমাদের ইনবক্সে আমাকে মেল আইডি সেন্ড করবা, আমি মেল করে দিব তোমাদেরকে, ঠিক আছে? আমানতকে কয় ভাগে ভাগ স্যার করা হোয়াটসঅ্যাপে যায়? দিতে পারবেন, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ তো সবার আছে কিনা, সবার হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে। আর আমার তোমাদের নাম্বার তো আমার কাছে নেই, নাম্বার না থাকলে হোয়াটসঅ্যাপ দেওয়া যাবে না। আর এটা মুদ্রার কার্যাবলীগুলো বর্ণনা করো। তাই আমি মূলত যে টপিক গুলো পড়াইছি মুদ্রা ব্যাংকিং এর, এগুলো হচ্ছে প্রথম দিকের বেসিক বিষয়, ঠিক আছে? এরপর একটা তত্ত্ব আছে, মুদ্রার পরিমাণ তত্ত্ব, ঠিক আছে, যেটা আরভিং ফিশার দিছে, এটা ফিশারের তত্ত্ব বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে আজকে সবাই ভালো থেকো আর ভালো রেখো। আজকের মতো আমি মিটিং শেষ করব তাহলে, ঠিক আছে? আগামী ক্লাসে তোমরা একটা কাজ করবা, যারা যারা জয়েন করবা প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল কিছু টপিক বা প্রশ্ন লিখে নিয়ে আসবা, আমি এই বিষয়গুলো বুঝি না, এই বিষয়গুলো বুঝি না, আমি ওই বিষয়গুলো তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে হয় কি, তোমাদের কি সমস্যা আছে এই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করা যাবে। আর আমি হলে তো আমি আমার মতো পড়াবো, ঠিক আছে? তাহলে কি আজকে আমরা শেষ করবো? আগামী সপ্তাহে আপনার ক্লাস করবেন? হ্যাঁ স্যার আগামী সপ্তাহে কি আপনার ক্লাস? আগামী সপ্তাহে দেখি আমি নিব,
আর সপ্তাহে না হলে যে কোনো মুহূর্তে একটা ক্লাস দিলাম আর কি, ধরো না, ঠিক আছে? জি স্যার। তো তোমাদেরকে একদিন আগে জানিয়ে দিব, ঠিক আছে? জি স্যার। একদিন আগে জানিয়ে দিব। তাহলে আমরা আজকে শেষ করতেছি। সবাই তাহলে ভালো থেকো, ঠিক আছে? যারা যারা আসসালামু আলাইকুম। ছিল তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।